ওম শান্তি। সকল রুহানি ভাই বোনদের আজকের এই মুরলি মন্থনে অনেক অনেক স্বাগত। আজ আমরা একসাথে একটা খুব গভীর মন্থন করতে চলেছি। আমরা শিখব কিভাবে জীবনের বড় বড় ঝড়ের মধ্যেও একদম স্থির, শান্ত আর অটল থাকা যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যখন আমাদের জীবনে হঠাৎ করে একটা বড় সংকট আসে, ধরুন কোনো আর্থিক সমস্যা বা সম্পর্কের টানাপোড়েন কিংবা কোনো শারীরিক অসুস্থতা, এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও কি সম্পূর্ণ সন্তুষ্ট আর স্থির থাকা সম্ভব? বাইরের দুনিয়ায় জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন, না, এটা তো অসম্ভব। কিন্তু বাবা বলছেন, এটা শুধু সম্ভবই নয়, এটাই আমাদের আসল, আমাদের স্বাভাবিক স্থিতি। আর এই স্থিতিতে পৌঁছানোর যে মূল চাবিকাঠি, সেটাই হল সন্তুষ্ট মনি হয়ে ওঠা। এটা আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে শক্তিশালী একটা স্থিতি। চলুন আজ এর গভীরে গিয়ে বিষয়টা বুঝি। সন্তুষ্ট মনি মানেটা কি? মানে হল এমন একটা রত্ন যে সবসময় নিজের আলোয় ঝলমল করছে, যে আত্মা বাবার থেকে সব প্রাপ্তির খাজানা, মানে সব শক্তি, সব গুণ পেয়ে গেছে, সেই তো সবসময় সন্তুষ্ট থাকবে, তাই না? আর এই সন্তুষ্টতাই তাকে একটা পাওয়ারফুল চুম্বকের মতো বানিয়ে দেয়, যা শুধু অন্যদেরকেই নয়, স্বয়ং বাবাকেও নিজের দিকে টেনে আনে। এখন একটা খুব জরুরি জিনিস দেখুন। সন্তুষ্ট শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? আমাদের মনে হয়, ব্যাস সব পাওয়া হয়ে গেছে, এবার থেমে যাওয়ার পালা, আর কোনো চেষ্টার দরকার নেই। কিন্তু বাবা বলছেন, আধ্যাত্মিক সন্তুষ্টতা মানে থেমে যাওয়া নয়, বরং এটা একটা সবসময় এগিয়ে চলার অবস্থা। এটা এমন একটা ডাইনামিক পাওয়ার যা আমাদের আরও বড় সাফল্যের ভিত তৈরি করে দেয়। এটা চেষ্টার শেষ নয়, বরং আরও বড় চেষ্টার শুরু। কিন্তু জ্ঞান তো আমাদের সবারই আছে। তা সত্ত্বেও যখন হুট করে কোনো পরিস্থিতি আসে, আমাদের সন্তুষ্টতা কেন এক মুহূর্তের মধ্যে উবে যায়? এর জন্য বাবা একটা দারুণ মজাদার কিন্তু খুব গভীর সমাধান দিয়েছেন। দেখুন, আসল গণ্ডগোলটা কোথায় হয়। আমরা ওই মুহূর্তের সংকটটাকেই সবথেকে বড় করে দেখি, আর ওটার মধ্যেই ফেঁসে যাই। আর যেই মুহূর্তে আমরা শুধু সমস্যাটা দেখি, অমনি মনে ভয় ঢুকে যায়। আজকের সায়েন্সও কিন্তু এটাই বলে, যখন আমরা ভয় পাই বা প্যানিক করি, তখন আমাদের ব্রেনের যে অংশটা যুক্তি দিয়ে ভাবে, মানে লজিক্যাল থিঙ্কিং করে, সেটা কাজ করা বন্ধ করে দেয়। আমাদের বুদ্ধি একদম ব্লক হয়ে যায়। আর ঠিক এই কারণে বাবা আমাদের একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি দিয়েছেন। বাবা বলছেন, যখন মায়ার রূপে কোনো পরিস্থিতির সামনে আসে, তখন ঘাবড়ে যেও না। অনুভব করো যেন ওই বিশাল দুনিয়ার পর্দায় একটা মিকি মাউসের কার্টুন চলছে। একবার ভেবে দেখুন, মায়া আর মিকি মাউস, কি অদ্ভুত সুন্দর তুলনা, তাই না? এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব গভীর। বাচ্চারা যখন মিকি মাউসের কার্টুন দেখে, তারা কি ভয় পায়? একদমই না, বরং তারা হাসে, মজা পায়, কারণ তারা জানে এটা শুধুই একটা খেলা, এটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাবাও ঠিক এটাই চান, আমরা যেন পরিস্থিতিকে সাক্ষী হয়ে দেখি। তার মানে এই না যে আমরা সমস্যাটাকে অস্বীকার করছি, বরং আমরা সমস্যাটার প্রতি যে ভয়, সেটাকে মন থেকে বের করে দিচ্ছি। আর যখনই আমরা ভেতর থেকে হালকা হয়ে যাই, আমাদের বুদ্ধি সজাগ হয়ে যায়, আর তখন আমরা সমস্যার অংশ থাকি না, সমাধানের অংশ হয়ে উঠি। কিন্তু এই স্থির অবস্থাটা ধরে রাখার পথে একটা খুব বড় বাধা আছে। একটা ছোট্ট শব্দ, যেটা আমাদের পুরুষার্থকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। সেই শব্দটা হলো কখনো কখনো। এটা আমাদের আধ্যাত্মিক ডিকশনারিতে একটা ভাইরাসের মতো কাজ করে। আমরা কত সহজে নিজেদের একটা এক্সকিউজ দিয়ে দিই, তাই না? আমরা বলি, কখনো কখনো তো মায়া চলেই আসে, বা মাঝে মাঝে তো একটু রাগ হতেই পারে। এই কখনো কখনো শব্দটা আসলে আমাদের মনে অজুহাত দেওয়ার একটা দরজা খুলে দেয়। আর বাবা আজ আমাদের এই অজুহাতের রাস্তাকে পুরোপুরি বন্ধ করতে বলছেন। বাবা মনে করাচ্ছেন, আরে, যখন আমার সাথে তোমার সম্পর্কটা সদার, যখন আমার থেকে তোমার প্রাপ্তিটা সদার জন্য, তাহলে তোমার স্থিতিটা কখনো কখনোর কেন হবে? এই শব্দটাকে আমাদের ডিকশনারি থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। বেশ, তাহলে থিওরি তো বোঝা গেল। এবার আসুন সেই প্র্যাকটিক্যাল টুলগুলোর দিকে তাকাই, যেগুলো বাবা আমাদের এই সদা বিজয়ী স্থিতিটা পাওয়ার জন্য দিয়েছেন। বাবা আমাদের সবাইকে সদা যোগী ভব, পবিত্র ভব, এরকম কত বরদান দিয়েছেন। কিন্তু এই বরদানগুলো হলো বীজের মতো। শুধু বীজ থাকলেই তো হবে না, তাকে ফলদায়ক করতে জল আর রোদ দুটোই লাগে। বরদানকে বারবার মনে করা বা স্মৃতিতে আনা, এটাই হলো জল দেয়া।
আর সেই বরদানের স্বরূপে থেকে কাজ করা, মানে প্র্যাকটিক্যালি সেটাকে জীবনে কাজে লাগানো, এটাই হলো রোদ দেয়া। যখন এই স্মৃতি আর স্বরূপ দুটো একসাথে মিলবে, তখনই কিন্তু বরদানের ফল পাওয়া যাবে। আচ্ছা, আমাদের এনার্জি সবচেয়ে বেশি নষ্ট হয় কোথায় জানেন? যখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরতে থাকে। কেন, কি আর কিভাবে? এই প্রশ্নগুলো আমাদের মনের শক্তিকে কয়েক মুহূর্তের মধ্যে শুষে নেয়। একটা প্রশ্নচিহ্ন দেখতেও যেমন বাঁকা, ওটা আমাদের মনকেও সেরকম জটিলতা জারে জড়িয়ে ফেলে। এই প্রশ্নের জাল থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার জন্য বাবা আমাদের একটা পাওয়ারফুল এমার্জেন্সি ব্রেক দিয়েছেন। সেটা হলো 3টে বিন্দু। প্রথম বিন্দু, আমি আত্মা। দ্বিতীয় বিন্দু, আমার বাবা পরমাত্মা। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু হল ড্রামা। যখনই আমরা মনে এই ড্রামার বিন্দুটা লাগাই, আমাদের মন মেনে নেয় যে যা হচ্ছে তা সঠিক, কল্যাণকারী আর একদম ঠিক সময় হচ্ছে। আর সঙ্গে সঙ্গে মনের সব প্রশ্ন থেমে যায়। তো এই অভ্যাসটাকে একদম পোক্ত করে নেওয়ার জন্য বাপদাদা আজ আমাদের একটা বিশেষ হোমওয়ার্ক দিয়েছেন। বাবা আমাদের আগামী 15 দিনের জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছেন। এই 15 দিন আমাদের সংকল্প, বাণী আর কর্ম, এই 3টে জায়গাতেই অন্ততপক্ষে 80% নম্বর পেতে হবে। ভাবুন, বাবা এত দয়ালু যে আমাদের 20% ছাড়ও দিয়েছেন। এই 15 দিন কোনো কেন বা কি নয়, কোনো অজুহাত নয়, শুধু সম্পূর্ণ বিজয়ী স্থিতি। আর এই সমস্ত অভ্যাসের ফল কি? আমরা কোন স্থিতিতে পৌঁছাবো? আমরা পৌঁছাবো এক বেফিকার বাদশার স্থিতিতে। আজকের বরদানে বাবা এটাই বলেছেন, কঠিনকে সহজ করার উপায় হল বাবার হাত আর সঙ্গকে মনে রাখা। ভাবুন, যখন আমাদের হাত কোনো খুব বড় মানুষের হাতে থাকে, আমরা কেমন নিশ্চিন্ত থাকি? ঠিক তেমনি আমাদের এই জীবনের হাতটা যখন স্বয়ং বাবার হাতে, তখন তো সব দায়িত্ব তার, তাই না? তবে এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা দরকার। বেফিকার হওয়া মানে কিন্তু দায়িত্বজ্ঞানহীন হওয়া নয়। এর আসল মানে হলো মনের সব চিন্তার বোঝাটা বাবার ওপর ছেড়ে দিয়ে একদম হালকা হয়ে নিজের সেরা কাজটা করে যাওয়া। যখন এই বিশ্বাসটা থাকে যে বাবার হাত আর সঙ্গ সবসময় আমার সাথে আছে, তখন পাহাড়ের মতো কঠিন কাজও একদম সহজ হয়ে যায়। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, আগামী 15 দিন আমাদের প্রত্যেকের চার্টে কি 80% বিজয় দেখা যাবে? এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সবাইকেই নিতে হবে এবং নিজেদের কাছে নিজেদেরকে প্রমাণ করতে হবে। আসুন, এই গভীর শান্তি আর সন্তুষ্টতার অনুভূতিটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করি। ওম শান্তি।